নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। যে খবরের দিকে নজর রাখবো, বঙ্গে ভোট উৎসবের ঢাকে কাঠি পড়ল। রবিবার 26-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন। 29 এপ্রিলের মধ্যেই 5 রাজ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। সব জায়গার ভোট গণনা হবে 4 মে। গতবারের নির্বাচনের তুলনায় এবার বাংলায় দফা কমিয়ে আনা হয়েছে। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হবে। প্রথম দফার ভোট হবে 23 এপ্রিল আর দ্বিতীয় দফার ভোট গ্রহণ প্রক্রিয়া 29 এপ্রিল। বাংলা, আসাম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। আরো একবার জানিয়ে রাখবো, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলো আজই। আজ বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। রবিবার 26-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো কমিশন। 29 এপ্রিলের মধ্যেই 5 রাজ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। সব জায়গার ভোট গণনা হবে 4 মে। গতবারের নির্বাচনের তুলনায় এবার বাংলায় দফা কমিয়ে আনা হয়েছে। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হবে। প্রথম দফার ভোট হবে 23 এপ্রিল আর দ্বিতীয় দফার ভোট হবে 29 এপ্রিল। বাংলা, আসাম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গে 26-এর বিধানসভা নির্বাচন হবে 2 দফায়। প্রথম দফা 23 এপ্রিল এবং দ্বিতীয় দফা 29 এপ্রিল। প্রথম দফায় 152টি আসনে নির্বাচন হবে এবং দ্বিতীয় দফায় 142টি আসনে নির্বাচন হবে 4 মে। নির্বাচনের ফলাফল ঘোষণা। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট। প্রথম দফার ভোট 23 এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল। প্রথম দফায় ভোট হবে 152টি আসনে এবং দ্বিতীয় দফা অর্থাৎ 29 এপ্রিল ভোট হবে 142টি আসনে। ভোট গণনা 4 মে। প্রথম দফায় যে জায়গায় ভোট হবে, প্রথম দফায় দার্জিলিং, কালিম্পং। প্রথম দফায় ভোট হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। এবং দ্বিতীয় দফা 29 এপ্রিল যে জায়গায় ভোট হবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট। প্রথম দফা 23 এপ্রিল এবং দ্বিতীয় দফা 29 এপ্রিল। প্রথম দফায় 152টি আসনে নির্বাচন হবে এবং দ্বিতীয় দফা 142টি আসন। আমরা শুনে নেব মুখ্য নির্বাচন কমিশনার বিজ্ঞান ভবনে আজ ঠিক কি বললেন। First of all, I'd like to make clear that the model code of conduct is applicable from now onwards. So actions taken prior to model code of conduct is the prerogative of the concerned government. But now onwards, the model code of conduct shall be applicable. With regards to the West Bengal elections to be held in 2 phases instead of 8 phases earlier, the Commission has held detailed deliberations and in its considered opinion, it was found necessary to reduce the number of phases and bring it down to an extent where it is convenient for everybody.
এই বিষয়ে কথা বলবো আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে। দাদা, আপনার থেকে জানতে চাইবো যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। পশ্চিমবঙ্গে 2 দফায় নির্বাচন হবে, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। সেক্ষেত্রে আজ থেকে আদর্শ নির্বাচনী আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট চালু হলো। সেক্ষেত্রে এবার কি তাহলে ভোট গ্রহণ পর্বের বিন্যাস রাজ্যের ক্ষেত্রে ঠিক কি দাঁড়াচ্ছে, সেই বিষয়ে জানতে চাইবো আপনার থেকে। হ্যাঁ সৌমি, আজকে ঠিক 4টেই নির্বাচন কমিশনার, সিইও, মুখ্য First নির্বাচন of all, I'd কমিশনার like to make এবং clear তাদের পুরো টিম তারা কিন্তু যে পশ্চিমবঙ্গ সহ আরও 4 রাজ্য আসাম, কেরল, পুদুচেরি এবং তামিলনাড়ু, মোট 5টি রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে। এবং এইবার পশ্চিমবঙ্গে যে ভোটার সংখ্যা এখনো পর্যন্ত 6,44,00,000। এই 6,44,00,000 প্লাস আরও যে সমস্ত 60 লক্ষ ভোটার যারা বিচারাধীন রয়েছেন সেগুলো ফেজ বাই ফেজ, অর্থাৎ নমিনেশন ফাইল করার আগে পর্যন্ত তাদের নাম যুক্ত হবে। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে নির্বাচন কমিশনার আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্বচ্ছ অবাধ নির্বাচন চায় এবং সেই জন্যে যা যা করার তারা কিন্তু করছে। এবারে 30টা নতুন তারা পদ্ধতি, ইনিশিয়েটিভ নিয়েছে নির্বাচন সম্পন্ন করার মধ্যে, যার মধ্যে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করে ভোট হচ্ছে এইবার 2026 নির্বাচনে। 2002-এর পরে 2026, এত বছর পরে, প্রায় 24 বছর পরে এসআইআর করে স্বচ্ছ ভোটার তালিকায় ভোট হবে। এবং নির্বাচন কমিশনার বলেছেন, মুখ্য নির্বাচন কমিশনার, যে কোনো অবৈধ ভোটার এবারে ভোটার লিস্টে থাকছে না এবং ভোট হবে স্বচ্ছ। এবং ভোটারদের সুবিধার্থে একটি নতুন অ্যাপ ইসিআই নেট একটি অ্যাপ তৈরি করা হয়েছে, যে অ্যাপের মাধ্যমে ভোটারদের যাবতীয় অভাব অভিযোগ যা কিছু জানতে চাইছেন সমস্ত কিছু সেখানে পাবেন। এবং 5 রাজ্যেই যত বুথ, সমস্ত বুথেই ওয়েবকাস্টিং হবে, ওয়েবকাস্টিং ক্যামেরা লাগানো হচ্ছে। ভোটের দিন প্রতি 2 ঘন্টায় যে ভোটের পার্সেন্টেজ কত ভোট পোল হলো সেটা মিডিয়া এবং ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া আরও বিভিন্ন নির্দেশিকা তারা করেছে। আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলার আগে আমি একটু অন্য রাজ্য, অর্থাৎ অসম, কেরল, পুদুচেরি এবং তামিলনাড়ু, এই 4টি রাজ্যের মধ্যে তামিলনাড়ুর সঙ্গে পশ্চিমবঙ্গের ভোট হচ্ছে একই দিনে, এক দফায়। তামিলনাড়ুতে 23 তারিখ, বাকি আসাম, কেরল এবং পুদুচেরি এখানে এক দফাতেই ভোট হবে 9 এপ্রিল এবং কাউন্টিং ডে কিন্তু, অর্থাৎ ভোট গণনা 4 তারিখ। তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, তামিলনাড়ুর ক্ষেত্রে এক দফায় ভোট 23 এপ্রিল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 দফায় ভোট। 294টি আসনে একটা হচ্ছে 23 এপ্রিল, 152টি কেন্দ্রে ভোট হবে এবং 29 এপ্রিল 142টি কেন্দ্রে ভোট হবে। এবং এই মোট 5 রাজ্যেই ভোট গণনা হবে 4 মে। এবারে আমি যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ আসি, যে এই রাজ্যে যে প্রথম দফার ভোট 23 এপ্রিল, সে 23 এপ্রিলে আমরা যদি দেখি তাহলে দার্জিলিংয়ের 5টি আসন, কালিম্পংয়ের 1টি আসন, কোচবিহারে 9টি আসন, জলপাইগুড়িতে 7টি আসন, আলিপুরদুয়ারে 5টি আসন, দক্ষিণ দিনাজপুরে 6টি আসন, উত্তর দিনাজপুরে 9টি আসন, মুর্শিদাবাদে 22টি আসন, মালদায় 12টি আসন, পুরুলিয়ায় 9টি আসন, বাঁকুড়ায় 12টি আসন, বীরভূমে 11টি আসন, পূর্ব মেদিনীপুরে 16টি আসন, পশ্চিম মেদিনীপুরে 15টি আসন, ঝাড়গ্রামে 4টি আসন এবং পশ্চিম বর্ধমানে 9টি আসন, অর্থাৎ মোট 152টি যে বিধানসভা, তার ভোট হচ্ছে 23 এপ্রিল।
এবং অভূতপূর্বভাবে যেভাবে করা হয়েছে সমগ্র উত্তরবঙ্গ এবং রাঢ়বঙ্গ যেটা আমরা বলি, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, এন্টার জঙ্গলমহল, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান অর্থাৎ আসানসোল, এই পার্টটা, এখানে কিন্তু একদিনে ভোট হচ্ছে 152টা বিধানসভা কেন্দ্রের 23 এপ্রিল। এবারে দ্বিতীয় পর্বের ভোট, দ্বিতীয় দফার ভোট হচ্ছে 7টি জেলায়। তার মধ্যে রয়েছে আমাদের এই শহর কলকাতা, উত্তর 24 পরগনা। কলকাতায় রয়েছে 11টি আসন, উত্তর 24 পরগনায় 33টি আসন, দক্ষিণ 24 পরগনায় 31টি আসন, নদিয়ায় 17টি আসন, পূর্ব বর্ধমানে 16টি আসন, হাওড়ায় 16টি আসন, হুগলিতে 18টি আসন। মোট 142টি বিধানসভা কেন্দ্রের ভোট হতে হবে 29 এপ্রিল, অর্থাৎ মোট 294টা আসনে ভোট গ্রহণ শেষ হবে এবং এই ভোট গ্রহণের পর 4 মে ফলাফল প্রকাশিত হবে। সৌমি, দাদা আপনার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাইবো যে নির্বাচন কমিশন আজ এক দফার ভোটের কথা বলেছেন। ঠিক আমরা কিন্তু 2001 সালে শেষ দেখেছিলাম এক দফায় ভোট, তারপর আবার 2026 মাঝে যে নির্বাচনগুলি হয়েছে দফায় দফায়, সেখানে কিন্তু একের অধিক দফায় নির্বাচন হয়েছে। সেক্ষেত্রে আবার এই 26-এর নির্বাচনে এক দফা, কিভাবে এই বিষয়টি ঠিক কোন দিকে, কেন এই এক দফা পুরনো পন্থা আবার ফিরে এলো? না, এক দফা নয়, পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হলো। 2001 সালের পরে আমরা আবার 2026-এ গিয়ে এত কম দফায় ভোট আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রিভিয়াস দফাগুলো যদি দেখি, যেমন গত 2021 সালেই প্রায় 8 দফায় ভোট হয়েছিল এ রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই নিয়ে নানা কথা হয়েছিল, কোভিডের সময় ছিল, কোভিডের পরপর ভোট হয়েছিল এবং আমরা জানি যে তারপর কোভিডের সেকেন্ড ফেজ এই নির্বাচনের পরেই কিন্তু হয়েছিল। তো সেই জায়গা থেকে এইবারে 2 দফায় ভোট কেন করলো, এটা কিন্তু এর পেছনে অনেক কারণ রয়েছে। একটা সময় যখন 2001 তারপরে যে নির্বাচনগুলো এ রাজ্যে হয়েছিল, তখন বাম জমানা, মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বিরোধী নেত্রী ছিলেন। তিনি তখন বলেছিলেন যে প্রথমত হচ্ছে যে এপিক কার্ড দিয়ে ভোট করতে হবে এবং সেই সঙ্গে তার আরেকটা দাবি ছিল কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ভোট করতে হবে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং শুধু এক দফায় ভোট করলে হবে না, আরও দফা বাড়িয়ে বাড়িয়ে ভোট করলে, হয়তো দফা বাড়িয়ে ভোট করলে স্বচ্ছ ভোট হবে। তাই নির্বাচন কমিশন সেভাবেই করেছে। কিন্তু দেখা গেছে যে 2011 সালের নির্বাচনে যখন এ রাজ্যের বাম জমানা পরিবর্তন হয়ে গেল, তারপর যতগুলো নির্বাচন হয়েছে দফা বেড়েছে এবং তাতে আখেরে শাসক দল যারা, তাদেরই পক্ষেই কিন্তু এই দফা বাড়ানোটা, তারাই লাভের গুড় যদি বলি, লাভ সেটা কিন্তু তাদের ঘরে উঠেছে, শাসক দলের ঘরে, বিরোধীরা পায়নি। কারণ শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের ক্যাডার, তাদের সমর্থকরা চলে যায় এবং বিভিন্ন রকমভাবে এক জায়গার ভোট আরেক জায়গায় গিয়ে দিচ্ছে, একজনের ভোট আরেক জায়গায় গিয়ে দিচ্ছে, এরকম নানান অভিযোগ বিরোধীদের ছিল। তাই এবার প্রথম থেকেই এ রাজ্যে যত বিরোধী দল, কংগ্রেস প্রধান বিরোধী দল যদি বলি তাহলে বিজেপি, তারপরে কংগ্রেস, সিপিএম, প্রত্যেকেই কিন্তু একটাই দাবি ছিল যে এক দফায় ভোট করতে হবে। কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে যে ভৌগোলিক পরিমাপ, সেই অনুযায়ী এক দফা ভোট করাটা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব হয়নি। কারণ একসঙ্গে 294টি কেন্দ্রে ভোট করা, এত কেন্দ্রীয় বাহিনী দেওয়া, সেটা একটা অসুবিধে যেমন একদিকে, তেমন অন্যদিকে আরও অন্য রাজ্যের ক্ষেত্রেও ভোট আছে। এই যে আমি বললাম যে 4টে রাজ্যে যে ভোট রয়েছে, অসম, কেরল, পুদুচেরি এবং তামিলনাড়ু, তো 9 তারিখে কিন্তু পুরো এখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। তাই সেই কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে আসতে হবে 9 তারিখের পরে 23 তারিখ, অর্থাৎ সমস্ত কেন্দ্রীয় বাহিনীকে তামিলনাড়ুতে আনতে হবে এবং পশ্চিমবঙ্গে আনতে হবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে 470 কোম্পানি এসে গেছে এবং আরও ফোর্স ডিপ্লয়মেন্ট হবে। এই আজকে যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেল, আজ থেকে কিন্তু আগামীকাল থেকে আরও কেন্দ্রীয় বাহিনী আসবে এ রাজ্যে। তো সেই জায়গাটা থেকে
বিরোধীদের দাবি ছিল প্রথম থেকে এ রাজ্যে যে এবারে এক দফায় ভোট করতে হবে, খুব বেশি হলে 2 দফা। এবার কিন্তু নির্বাচন কমিশন ফুল টিম গত 9 এবং 10 মার্চ বিভিন্ন দলের সঙ্গে যেমন বৈঠক করেছে, তেমন প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করেছে, বিভিন্ন এজেন্সির সঙ্গে বৈঠক করেছে এ রাজ্যে এসে। এবং তারা শুধু এ রাজ্য নয়, বাকি যে 4 রাজ্য সেখানেও গেছিল, সেখানেও তারা পরিস্থিতি খতিয়ে দেখেছে। তবেই তারা ঠিক করেছে যে কত দফায় ভোট হবে। তো সেই জায়গাটা থেকে এইবারে এই যে 2 দফার ভোট হচ্ছে, প্রথমত এ রাজ্যে রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু এবারে কি হতে চলেছে এটা কিন্তু সকলের কাছেই একটা নজর কাড়া বিষয়। অর্থাৎ যে এসআইআরে ইতিমধ্যে 58,20,000 ভোটারের নাম বাদ গেছে। তারা কারা? তারা ছিল হচ্ছে, যদি আমরা দেখি যে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং ডবল ডিজিট, অর্থাৎ ডবল কি বলবো, দুবার করে যাদের নাম ছিল, ঠিক আছে, এই যে ভোটারগুলো কিন্তু বাদ গেছে। তারপরে যখন শুনানি পর্ব শুরু হয়েছে যাদের সেখানে 60 লক্ষ ভোটার, 60 লক্ষ ভোটার না নির্বাচন কমিশন না রাজ্য সরকার, এই দুজন কেউ কারোর উপর বিশ্বাস রাখতে পারছে না। মামলার পাহাড় জমছে। সুপ্রিম কোর্ট তাই জন্যে হাইকোর্টকে নির্দেশ দিয়েছে যে এই 60 লক্ষের যে বিবেচনাধীন তাদের বিচারটা করবে হাইকোর্টে নিযুক্ত বিচারপতিরা। তার মধ্যে 15 লক্ষ এখনো পর্যন্ত বিচার হয়েছে, কিন্তু এখনো 35 লক্ষের কাছাকাছি বাকি, 45 লক্ষের কাছাকাছি বাকি রয়েছে। তো এইটা কত দ্রুত সম্ভব হবে সেদিকে কিন্তু তাকিয়ে, শুধু তাই নয়, এদের মধ্যে যারা বাদ যাবে তারা আবার অ্যাপিল করবে। তো সেই অ্যাপিলের জন্য আলাদা অবসরপ্রাপ্ত বিচারপতির আন্ডারে তারা অ্যাপিল করবে। তো এই পুরো জিনিসটা কি হতে চলেছে আমরা জানি না, কিন্তু এটা ঘটনা যে এই 2 দফা নির্বাচন পশ্চিমবঙ্গে কিন্তু এবার কি হয় সেদিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকবে। সেটা যেমন একদিকে, আরেকদিকে যেটা বলছিলাম যে সিকিউরিটি, মানে টাইট সিকিউরিটি, অবাধ রক্তপাতহীন স্বচ্ছ ভোট চায় নির্বাচন কমিশন। গত 10 মার্চ যখন এই রাজ্যে সমস্ত প্রশাসনিক আধিকারিক, যাদের মধ্যে জেলা শাসক ছিল, ডিজি ছিলেন, মুখ্য সচিব ছিলেন, চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিব ছিলেন, এই যে সকলে ছিল, এবং পুলিশ কমিশনার ছিলেন, সমস্ত রাজ্যে সমস্ত ডিস্ট্রিক্টে জেলা শাসকরা ছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই তাদেরকে বলে দেওয়া হয়েছে যে নির্বাচনের সংবিধান মেনে নির্বাচন করাতে হবে, এবং নির্বাচন কমিশনের যে আচরণ বিধি এবং নির্বাচন কমিশনের যে সমস্ত বিধি রয়েছে সেই মেনে কিন্তু নির্বাচন করতে হবে। এবং বিগত নির্বাচনগুলিতে পশ্চিমবঙ্গে অবাধ রক্তপাতহীন নির্বাচন হয়নি। তাই এইবারে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এবার কিন্তু এই পশ্চিমবঙ্গের নির্বাচনের ভাবমূর্তি বদলাতে চায়। তাই তারা 2 দফায় নির্বাচন করছে। এখন দেখার যে 2 দফা নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হয় কিনা। সৌমি, একদম একদম দাদা, ধন্যবাদ। তবে আপনার কাছে আবারও ফিরবো আমরা। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট, 23শে এপ্রিল প্রথম দফা এবং 29শে এপ্রিল দ্বিতীয় দফায় এই রাজ্যে ভোট। এই মুহূর্তে আমরা দেখে নেব কোন রাজ্যে ঠিক কোথায় কোথায় কবে কবে ভোট রয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন। 2 দফায় ভোট গ্রহণ হবে বাংলায়। রবিবার থেকেই রাজ্যে আদর্শ নির্বাচনী আচরণ বিধি চালু হলো। এদিন দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গে 21-এর নির্বাচনে 8 দফার পরিবর্তে 2 ধাপে করা হলো ভোট। নির্বাচন কমিশনার জানিয়েছেন, এই ব্যাপারে কমিশন বিস্তারিত আলোচনা করেছে এবং বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। 29শে এপ্রিলের মধ্যেই 5 রাজ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। সব জায়গায় ভোট গণনা হবে 4 মে। 9 এপ্রিল ভোট গ্রহণ রয়েছে আসামে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, 1 দফায় ভোট হবে। নমিনেশন জমা দেওয়ার শেষ দিন 23শে মার্চ। ভোট গণনা রয়েছে 4 মে। আসামে বিধানসভা কেন্দ্রের সংখ্যা 126। অন্যদিকে কেরালামে 9 তারিখে ভোট গ্রহণ হবে।
নমিনেশন জমা দেওয়ার শেষ দিন 23শে মার্চ, ভোট গণনা হবে 4 মে। কেরালামে বিধানসভার কেন্দ্রের সংখ্যা 140। তামিলনাড়ুতে বিধানসভা কেন্দ্রের সংখ্যা 234। এক দফায় ভোট গ্রহণ হবে। তামিলনাড়ুতে নির্বাচন হবে 9 এপ্রিল। নমিনেশন জমা দেওয়ার শেষ দিন 23শে মার্চ, ভোট গণনা 4 মে। কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি, বিধানসভা কেন্দ্রের সংখ্যা 30। পন্ডিচেরিতে নির্বাচন হবে 9 এপ্রিল। নমিনেশন জমা দেওয়ার শেষ দিন 23শে মার্চ। বাংলায় প্রথম দফার ভোট 23শে এপ্রিল, দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল। ভোট গণনা হবে 4 মে। প্রথম দফায় 152টি আসনে ভোট হবে, দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট হবে। প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়ার দিন 6 এপ্রিল এবং দ্বিতীয় দফায় মনোনয়ন জমা দেওয়ার দিন 9 এপ্রিল। প্রথম দফায় ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। দ্বিতীয় দফায় ভোট হবে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান। উল্লেখ্য, বাংলা সহ 5 রাজ্যের নির্বাচন ছাড়াও বেশ কিছু জায়গায় উপনির্বাচন রয়েছে। গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, নাগাল্যান্ড, ত্রিপুরায় উপনির্বাচন রয়েছে। গুজরাট, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডে ভোট হবে 9 এপ্রিল। প্রত্যেকটি কেন্দ্রেই একটি করে আসনে ভোট হবে। কর্ণাটক ও মহারাষ্ট্রে উপনির্বাচন হবে 23শে এপ্রিল। এই 2 রাজ্যে 2টি আসনে উপনির্বাচন হবে। 6 রাজ্যের 8টি আসনে ভোট গণনা হবে 4 মে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। নজর রাখবো এরপর আরো এক গুরুত্বপূর্ণ খবরের দিকে। ভোটের দিনক্ষণ ঘোষণার কিছুক্ষণ আগে মমতার মাস্টার স্ট্রোক। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবার বকেয়া দিয়ে দেবে রাজ্য সরকার। চলতি মাসে অ্যাকাউন্টে মিলবে টাকা। এক্স হ্যান্ডেলে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বস্তিতে সরকারি কর্মচারীরা। এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের মা মাটি মানুষের সরকার। সব সরকারি কর্মী ও পেনশন ভোগী শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মী এবং পঞ্চায়েত, পুরসভা, অন্যান্য অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী ও পেনশন ভোগীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে। অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী 2026 সালের মার্চ মাস থেকে বকেয়া মহার্ঘ ভাতা পেতে শুরু করবেন। আমরা আবারও ফিরবো নিউজ রুমে। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, আপনার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাইবো। আজ একেবারে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। রাজ্যের বকেয়া ডিএর 25% একেবারে চলতি মাসেই দেওয়ার কথা তিনি বলেছেন, এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন। ঠিক এই বিষয়টি নিয়ে জানবো আপনার থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইট করেন এক্স হ্যান্ডেলে। এক্স হ্যান্ডেলে একটি টুইটে তিনি বলেছেন যে ডিএ সংক্রান্ত ঘোষণাটি পোস্ট করেছেন। তাতে তিনি এই 2009 সাল অনুযায়ী 2026 মার্চ থেকে সে ডিএ পাওয়া যাবে রেপো অনুযায়ী। কিন্তু 2009 সালের বেতন কাঠামো এবং রেপো 2009 অনুযায়ী দিয়ে দেওয়ার দাবিতে আমরা জানি এ রাজ্যে যে সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠন তারা কিভাবে আন্দোলনে নেমেছিল, তাদের সেই আন্দোলন হাইকোর্ট হয়ে হাইকোর্ট রায় দিয়েছিল ডিএ অধিকার, এবং সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় এবং সুপ্রিম কোর্টে পরের পর এই মামলাটাকে নানা রকমভাবে কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছিল। তারপরে অবশেষে সুপ্রিম কোর্ট কিন্তু এই ডিএ দেওয়ার কথা বলেছিল রাজ্য সরকারকে, নানা টালবাহানা করে এটা পিছিয়ে রেখেছিল। কিন্তু আজকে যখন 4টে বাজবে ঠিক তার 55 মিনিট আগে, অর্থাৎ 3টে 5 মিনিটে মুখ্যমন্ত্রী যিনি তার এক্স হ্যান্ডেলে ঘোষণা করলেন যে রেপো রেট অনুযায়ী 2009 সাল থেকে ডিএ দেওয়া হবে। এতদিন কেন তিনি এটা করলেন না? রাজনৈতিক মহল কিন্তু এটাই বলছে। তাহলে কি এই সরকারি যে কর্মী এদের একটা বড় অংশ যারা কিন্তু ভোটের কাজে যুক্ত থাকেন, অর্থাৎ যদি দেখো ভোটের পোলিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, এই যে পুরো ভোট প্রক্রিয়াটা
কিন্তু এদের দ্বারাই হয়। তাহলে কি তাদেরকে প্রভাবিত করার জন্য করলেন? রাজনৈতিক মহলের এটা প্রশ্ন। কিছুদিন আগেই আমরা দেখেছি, যখন গত 5ই ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ হলো, সে বাজেটে বলা হয়েছিল যুবসাথী প্রকল্প চালু হবে অগাস্ট থেকে। সেই যুবসাথী প্রকল্প হঠাৎ করে চালু হয়ে গেল। মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছিলেন, সেই মঞ্চ থেকে তিনি ঘোষণা করে দিলেন যুবসাথীর টাকা আজ থেকেই পাওয়া যাবে। আবার যদি আমরা দেখি লক্ষ্মীর ভাণ্ডার বলা হয়েছিল যে 500 টাকা বাড়ানো হবে, এবং এটা তো বাজেটটা করা হচ্ছে কিনা অন্তর্বর্তী একটা বাজেট, যেহেতু ভোট আছে, পূর্ণাঙ্গ বাজেট ছিল না। তা বাজেটটা করা হচ্ছিল যে মার্চের পর থেকে কয়েক মাসের জন্য, 6 মাসের একটা বাজেট। তো সেখানে দেখা গেল যে হঠাৎ করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে সেটা ফেব্রুয়ারি মাস থেকেই চালু করে দেওয়া হলো। অর্থাৎ এই যে বিষয়টা, অর্থাৎ ভেট যেটা বলছে, যেটা কিছুক্ষণ আগে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির যিনি এখানকার রাজ্য সভাপতি, তিনি বলেছেন ভেট দিয়ে কিছু হবে না, কারণ এই ভেটের টাকা যার টাকা তিনিই পাচ্ছেন। অর্থাৎ মানুষ জানেন যে টাকা দেওয়া হচ্ছে সেটা তারই টাকা, তাকেই দেওয়া হচ্ছে, তাই ভেট দিয়ে কিছু হবে না, কর্মসংস্থান বাড়াতে হবে। এ রাজ্যে যেটা এখন পর্যন্ত অভাব, শিল্প কই, বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক মহলের অভিযোগ, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী কী ভাবনা চিন্তা করেছেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তাই এই যে 1 ঘন্টা আগে, 1 ঘন্টারও কম সময়ের মধ্যে হঠাৎ করে তিনি ডিএ নিয়ে ঘোষণা করলেন, এটা কিন্তু কেন করলেন, এটা কিন্তু রাজনৈতিক মহল বুঝতে পেরেছে, সারা বাংলার মানুষ বুঝতে পেরেছে। এখন দেখার যে তিনি বলেছেন মার্চ মাসের মধ্যে ডিএ পাবেন, সেই ডিএ কতটা কি পায় সেদিকেই আমরা তাকিয়ে থাকবো। একেবারেই ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে আমরা আজ কথা বলছিলাম। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে, এবং তার পাশাপাশি একেবারে বলাই যায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার ঠিক একেবারে শেষ মুহূর্তে বা ঠিক একেবারে তার কিছুক্ষণ আগেই রাজ্যের তরফ থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটি টুইট করেছেন এক্স হ্যান্ডেলে। তিনি রাজ্যের বকেয়া ডিএর 25% দেওয়ার কথা বলেছেন, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএর 25% দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা কিনা চলতি মাস থেকেই চালু হবে।